সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান এবং আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা জনাব এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সাইদ খান। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। মোশাররফ ভাই, শুরুতেই আমরা যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামীর তাদের জাতীয় একটি সমাবেশ করলো এবং সেখান থেকে তারা 7 দফা দাবি আজকে ঘোষণা দিল। সেই 7 দফা দাবি আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এক ধরনের নির্বাচনে যাবে না বলেই জানান দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু স্বাধীনতার পর এই প্রথম জামাত এত বড় কোনো শক্তির প্রদর্শন করলো বা সক্ষমতার জানান দিল। এটি হঠাৎ করে কেন এত শক্তি প্রদর্শন করতে হলো? এবং এই সমাবেশে কিন্তু দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক শক্তি বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি এবং এবি পার্টিকেও দাওয়াত দেওয়া হয়নি। অপরাপর অনেক দলকেই দাওয়াত দেওয়া হয়েছে, সেটি একটি বিষয়। আর একটি বিষয়, আজকে 19 জুলাই 2024 সালের এই দিনেই সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল এবং তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা একেবারে ক্র্যাকডাউন চালিয়েছে, সারা দেশে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল, সেটি একটি বিষয়। এবং গতকালকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে, যদি পিআর পদ্ধতি চায় তাহলে সংসদের উচ্চকক্ষ বাতিলের পক্ষে বিএনপি। তার মানে হচ্ছে কোনোভাবেই পিআরের পক্ষে দলগত অবস্থানে বিএনপি নেই, সেটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় যে আজকের 19 জুলাই 1 বছর পরে আমরা আলোচনা করছি, আজকেও আমরা একটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম দেখছি, 13,000-এরও বেশি মানুষ আহত হয়ে এখনও হাসপাতালে নানানভাবে চিকিৎসাধীন রয়েছেন, তারা নানান ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন, সেটি একটি বিষয়। এবং ইতিমধ্যে গতকালকে জাতিসংঘের মানবাধিকারের মিশন ঢাকায় চালু হয়েছে, সব বিষয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা শুরু করতে চাচ্ছি জামাতের আজকের এই সমাবেশ হঠাৎ কেন এত শক্তি প্রদর্শন করতে হলো এবং নানানভাবে আলোচনা শোনা যাচ্ছে নানান মহল থেকে। গণমাধ্যম বিভিন্নভাবে এটি প্রচার করছে যে প্রায় 100 কোটি টাকা বা তারও বেশি টাকা খরচ করে জামাত ইসলামী এই শক্তি প্রদর্শনের জাতীয় সমাবেশ করলো। ধন্যবাদ আপনাকে সাইদ খান। ধন্যবাদ জিটিভির দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে বলতে চাই যে আজকের এই দিনে জুলাই 2024 সেদিন দেখবেন 2024-এর 16ই জুলাই রংপুরে আবু সাইদ হত্যার পর এই আন্দোলনে কিন্তু ছাত্রদের আন্দোলনে আর থাকেনি, গণ আন্দোলন, এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং সকল রাজনৈতিক দল, পেশাজীবী অর্থাৎ বাংলাদেশের আমার মানুষ এই আন্দোলনে পাড়া মহল্লায় ঘরে ঘরে আন্দোলন ঢুকে গেছে এবং দেশটা অনেকটা কলাপস হয়ে গেছিল। যোগাযোগ বন্ধ, রাস্তাঘাট বন্ধ, অফিস আদালত কারফিউ চলছে, এমন একটা অবস্থার মধ্যে চলছিল যে সরকার দেশে আছে কিনা এটা বোঝার কোনো পরিস্থিতি ছিল না, সরকার ছিল, কোন নাগরিক আছে কিনা সেটা বোঝা যাচ্ছিল না। তারপর আপনি দেখবেন যে এই আন্দোলনটাকে দমন করার জন্য সরকার নৃশংস বর্বরতা সেদিন বেছে নিয়েছিল। একদিকে ছাত্র মারা যাচ্ছে, অন্যদিকে সহিংসতা হচ্ছে। এই আপনি যে বললেন প্রায় 13,000, কেউ পা হারাচ্ছে, এখনো পর্যন্ত 13,000 চিকিৎসাধীন রয়েছে। এমনি একটি অবস্থা তৈরি ছিল। ওই অবস্থায় এই যে বিস্ফোরণের দিকে আমরা যাচ্ছিলাম, যেটা সর্বশেষ পরিণত হয়েছিল 5ই আগস্ট, তারই একটি চূড়ান্ত পরিণতির দিকে কিন্তু বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছিল। কারণ দীর্ঘ 15.5 বছরের বঞ্চনা, লাঞ্ছনা, মানুষের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটতে চলছে, আজকেও চলছিল। তাই শেখ হাসিনার পতন ছিল শুধু সময়ের ব্যাপার, মানে পতন অনিবার্য, এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ তার ছিল না। এইটা যেমন তাই, সুতরাং আপনি যে কথাটি বললেন, আজকে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। এই গভর্নমেন্টের উচিত ছিল এই জুলাই যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্টের মুক্ত করে আর স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু করেছি, তাদের সঠিক চিকিৎসা করা। আমরা এর মধ্যে দেখেছিলাম যে 100 কোটি টাকা তাদের এই চিকিৎসার জন্য বরাদ্দ করেছিলেন। আমরা কিন্তু এখনো জানতে পারিনি সেই টাকাটা কিভাবে ব্যয় হয়েছে। আদৌ ব্যয় হয়েছে কিনা অথবা যারা ব্যবস্থাপনা ছিল তারা কি করেছে সরকারি। তবে দেখেছি না, তবে একটা দেখেছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই,
এই সময় এই যে মুগ্ধ যিনি শহীদ হয়েছিলেন পানি দিতে গিয়ে, তার ভাই কিন্তু এটার সদস্য সচিব ছিল একটা কমিটি, উনি কিন্তু পদত্যাগ করেছেন যে এটা হচ্ছে না, এটা আমরা ব্যর্থতা, এবং সার্জিস আলম তিনিও পদত্যাগ করেছেন। সুতরাং আমার মনে হয় যে ইউনূস সরকারের উচিত ছিল এদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করা, কিন্তু সেই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এক আর আরেকটি আপনি জামাতের গণনা ৫ তারিখের পর বাংলাদেশের রাজনীতিতে কিন্তু কিছু নতুন মেরুকরণ ঘটেছে, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল যদি আপনি মূল্যায়ন করেন, সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একেবারেই, হ্যাঁ একেবারে। সেই বিএনপি যদি বাংলাদেশে ইনশাআল্লাহ অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যদি তাদের রায়টা প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি আগামী দিন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, অনেকটা বোঝা যায়। কিন্তু এই যে বিএনপি যাবে, এইটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নানা ষড়যন্ত্র, মানে পরীক্ষার আগে এক ধরনের ফলাফল আভাস পাওয়াটা একটা বিরাট সংকট তৈরি। আজকে দেখবেন নানা মহল থেকে নানা ষড়যন্ত্র শুরু করেছে। কেউ এই যে আপনি বললেন একটা আপনার একটা বুঝতে না যে পিআর নিয়ে এখন সংকট হয়েছে। আপনি তো দীর্ঘদিন গণমাধ্যমের সাথে আছেন, এবং জামাত ইসলামীর ৭ দফার মধ্যে পিআর কিন্তু একটি দফা এখন দিচ্ছে। কিন্তু আপনি যখন শেখ হাসিনা বিরোধী আমরা আন্দোলন করি, কোনোদিন আপনি পিআর এর নাম শুনেছেন? পিপল রিপ্রেজেন্টেশনের নাম কোনোদিন শুনেছেন? বরং আমরা তখন শুনেছি একটি অবাধ সুস্থ অংশগ্রহণ, একটা নির্বাচন সবাই চেয়েছিল। এইটা হলো কি, যখন অনেক রাজনৈতিক দলগুলি দেখতে পাচ্ছে যখন তাদের আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই, তখন তারা একটা শেয়ার চাচ্ছে। তারা ভাবছে পিআর যদি হয়, আমরা হিসাব করে দেখেছি পিআর যদি ৩০০ আসনের নির্বাচন হয় বাংলাদেশে, পিআর হলে 1% ভোট পেলে 3টে আসন পাবে, পেলেও একটা আসন পাবে। তো অনেকে মনে করছে যে আমরা একটা জিততে পারি বা না পারি, আমরা যদি কোন রকম 2% 3% ভোট পাই তাহলে 9টা আসন পেয়ে যাব। অথচ জীবনও তারা সংসদে যাবে বা বিজয় হবে এই কল্পনা তাদের মধ্যে করারই কোনো সাহস নেই। আজকে এই কিছু কিছু দল, জামাত, আপনার নিশ্চয়ই মনে আছে, জামাত যখন বিএনপির সাথে জোটে থেকে ইলেকশন করে তখন তাদের কিছু সিট পাওয়ার সম্ভাবনা থাকে, সর্বোচ্চ সিট তারা পেয়েছিল। আর 1996 সালে যেটা আওয়ামী লীগ প্রথমবারের মতো ক্ষমতায় গিয়েছিলেন, তখন তারা মাত্র 3টা সিট পেয়েছিল। তো এবারও কিন্তু বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগ এবং তখন তো জামাত ইসলামী আওয়ামী লীগের সাথেই এক প্রকার আন্দোলন করেছিলেন। ওনারা আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছিলেন এবং আমাদের ধারণা ছিল আন্দোলনের এই রেশে তারা হয়তো বিরাট একটা রেজাল্ট করে ফেলবে। কিন্তু বাংলাদেশের মানুষ সেদিনকে কিন্তু তাদের 3-এর কোঠায় রেখেছে এখনো। কিন্তু গত 15 বছর 7 মাস বা তারও বেশি সময় ধরে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের যে ত্যাগ, তাদের যে অবদান, সেটিও তো আছে। সেই স্যাক্রিফাইসের জায়গা থেকে তো জনপ্রিয়তার জায়গায় জামাত কিছুটা তো এগিয়েছে। আপনি যে কোনো রাজনৈতিক দল তার কর্মকাণ্ড, তার সামাজিক মানুষের সবাই ইত্যাদি মাত্র এগোতে পারে, কিন্তু এখানে তো নির্বাচন, আপনাকে জিততে হবে। জেতার তো একটা নির্দিষ্ট মার্জিন আছে। এখন আপনি হয়তো আগে জামাতের ভোট হয়তো আমরা আগে দেখেছিলাম হয়তো 7 কি 8%, বেড়ে নেয় 10%, 10% দিয়ে যেতে যায়। বিএনপি এত নিশ্চিত, এত ফুরফুরি থেকে তারা কি তাদের সেই জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে? 5 তারিখের আগের বিএনপির যে জনপ্রিয়তা, জনভিত্তি, যে জনসমর্থন, সেই সমর্থন তো কিছুটা কমেছে। না কমে নাই। কারণ আপনাকে একটা কথা, আপনারা যেটিকে বলছেন যে নানামুখী ষড়যন্ত্র বা এক ধরনের মবের মুখে ফেলা হয়েছে, একেবারে তো বিনা দোষেও ফেলানো। আমি একটু কথা বলি, আপনি দেখেন এখানে একটু আমরা যদি একটু পটভূমিতে না যাই, তাহলে কিন্তু বিএনপির উপর একটা অবিচার করা হবে। আপনি দেখেন দীর্ঘ 15 বছর 7 মাস আপনি যে শাসনটার কথা বলছেন, সেই শাসনে আপনি সেই নাগরিকের অধিকার ছিল না। আপনি বাংলাদেশে ভোট দেবেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কেড়ে নিয়েছে। আপনি স্বাধীনভাবে আমাদের কনস্টিটিউশনাল যে রাইট, আমি কথা বলবো, আমার কথা বলার কোনো সুযোগ নাই। অর্থাৎ মানুষের সকল অধিকার থেকে বঞ্চিত করে সাধারণ মানুষের মধ্যে একটা চরম ক্ষোভ তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। এখন হলো কি, ধরেন বিএনপির লোকরা এলাকা ছাড়া, আপনারা বহু রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি যে বিএনপির লোকরা অবস্থা সম্পন্ন লোক, যাদের আর্থিক সচ্ছলতা ছিল, তারা ঢাকায় এসে চাকরি করে, ফুটপাতে ব্যবসা করে, অথবা কারো রিক্সা চালাচ্ছে। এরকম আমাদের মহাসচিবের আপনি দেখবেন যে ভিডিওতে এখনো ভাবে যে রাস্তা দেখলে অনেকে সালাম দিতে, আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক জায়গার এই নেতা ছিলাম, ঢাকা রিক্সা চালাচ্ছি। এই যে নির্যাতনের একটা ভয়াবহ চিত্র, মানে বাস্তুচ্যুত হয়ে গেছে। এরা যখন এলাকায় ফিরে যাচ্ছে 5 তারিখের পর, তো আমি আমার বাস্তবিকটায় ফিরে যাবো, এটাই স্বাভাবিক। এখন যদি আপনারা বলতে কোনো গণমাধ্যম এবং কোনো মহল এটাকে এমন একটা ন্যারেটিভ তৈরি করতেছে, বিএনপির দখলের সংস্কৃতিতে চলে যাচ্ছে। এই জায়গা আমি মনে করি যে বিএনপির উপর একটা চরম অবিচার করা হচ্ছে।
তাহলে আপনারাও তো দলগতভাবে আমি আপনাকে বলি সেটি পরিষ্কার না, করতে আমি পারছেন না আমি কেন? আমি আপনাকে বলি, আমি যে এলাকায় রাজনীতি করি, পটুয়াখালী 4, কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী, কুয়াকাটা হিসাবে খুব সমধিক পরিচিত। আমি আপনাকে বলে দিতে পারি, আমার এলাকায় আওয়ামী লীগের 15 বছর অত্যাচার নির্যাতন এলাকায় না থাকতে পেরে মিনিমাম 40 থেকে 50,000 লোক ঢাকায় এসে কেউ দিনমজুরের কাজ করেছে, কেউ দোকান করেছে। এরা যখন এখন ফিরে যে তার যদি ব্যবসাটাকে সে শুরু করতে চায়, তাহলে আপনি দখল বলবেন? তারা যদি এলাকায় গিয়ে তার নেতৃত্ব দিতে চায়, তাকে কি আপনি দখল বলবেন? এ ধরনের এমন একটা নেগেটিভ দাঁড় করে বিএনপি কে কাট করে দাঁড় করাতে চাচ্ছে। কিন্তু আপনারা তাহলে সেই ন্যারেটিভ ডিবাঙ্ক করতে পারছেন না। আমরা করছি, আপনি দেখেন, আমরা শুধু এই যে মনে হয় অতটা এফেক্টিভলি আপনারা পারছেন না। এফেক্টিভ হচ্ছে। সরি, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে বিএনপি এই গণসেন্টিমেন্টকে আজকে ধারণ করে বিএনপি কিন্তু একটা কাজ করেছে, আপনি লক্ষ্য করবেন কিনা। সে কাজটা হলো বিএনপি ইতিমধ্যে প্রায় 4,000 উপর লোককে বহিষ্কার করেছে। এটা ন্যায় অন্যায় আমরা দেখি নাই, আমরা জনসেন্টিমেন্টটা, মানুষের অভিযোগটাকে সম্মান করার জন্য আমরা কিন্তু এই কাজটা করেছি। কিন্তু তাহলে তো এই জায়গায় আমার একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে আপনি বলছেন ন্যায় অন্যায় আপনারা দেখেননি, কেউ একজন বলল, আপনার একজন নির্দোষ নেতাকেও তো আপনারা বহিষ্কার করে দিয়েছেন। অনেক আমি অস্বীকার করি, তাহলে সেটি তো ইনজাস্টিস। এখন ইনজাস্টিস হচ্ছে বিএনপি তো একটা বড় দল। এখন বিএনপি মনে করছে যদি এই ধরনের দলের নেতা কর্মীদেরকে শাস্তি দিয়েও যদি আমরা জনসেন্টিমেন্টটাকে শ্রদ্ধা করতে পারি, সেইটা মানে বিএনপির জন্য সবচেয়ে বড় জনসেন্টিমেন্ট। যদি আপনি বলেন যে এটা একেবারে প্ল্যান করে যদি এটি করা হয়, আপনারা যদি এইভাবে মনে করেন গণহারে বহিষ্কার করতে থাকেন। এই যে আপনাকে একটা কথা বলি, আপনি দেখবেন এই যে মিটফোর্ডে একটা হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ বলছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, গোয়েন্দা সংস্থা বলছে এটা সম্পূর্ণ ব্যবসায়িক দ্বন্দ্ব। অথচ আপনি দেখবেন জামাত বা ইসলামী আন্দোলন আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে অভিযুক্ত করে বক্তব্য দিচ্ছে, খালেদা জিয়াকে অভিযুক্ত করে বক্তব্য দিচ্ছে। এইটা কি আপনি মনে করেন কি কোনো নেগেটিভ? শোভন না, যার কারণে আপনি এটাকে কোন এখন বিএনপিকে আমরা তো পারি তাদের পক্ষে বলতে, কিন্তু বিএনপি তো আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু নির্দোষ নেতার পক্ষে আপনি থাকবেন না কেন? কোন নির্দোষ? আপনি তো বললেন যে অনেকে ইনজাস্টিসের শিকার হচ্ছে, তাহলে সেই নির্দোষ নেতার পক্ষে আপনারা থাকতে পারছেন না কেন? পরিস্থিতির কারণে হয়তো অনেক সময় পারা যাচ্ছে না। তাহলে এই ধারাবাহিকতা চলতে থাকে, কত বহিষ্কার করবেন? এবং আমরা চেষ্টা করছি যে এই জায়গাটা থেকে উত্তরণ কিভাবে করা যায়, আমরা কিন্তু চেষ্টা করছি। আজকে দেখেন আমরাও সোশ্যাল মিডিয়ায় নানা, এই যেমন আপনি একটা কথা বলা হচ্ছে চাঁদা নেয় পল্টনে চলে যায় লন্ডনে, এটা একটা বিবেকবান সচ্ছল তারেক রহমানের, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের গত 5 আগস্টের পর তার ভূমিকা, আপনি যদি বিএনপির যারা শত্রু তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, বলবে তারেক রহমান একটা নেতার মতো, একটা রাষ্ট্রনায়কের মতো। এখন যদি কোনো মহল, এখন বাংলাদেশে মিডিয়া আছে, অনলাইন আছে, আপনার সোশ্যাল মিডিয়া আছে, নানা ভাবে আপনি কিন্তু মবের মতো তৈরি করে বিভিন্ন নিউজ তৈরি করা যায়। না, সেটি তো রাজনৈতিক দল হিসেবে আপনি বলছেন, এই বড় রাজনৈতিক দল, ডিবাঙ্ক করাও তো আপনাদের দায়িত্ব। আমরা করছি, আমরা চেষ্টা করছি। আপনারা দেখেন আমরা সঠিক তথ্যটা কিন্তু উপস্থাপন করার আমরা চেষ্টা করছি। যদি একটা অভিযোগ যখন উত্থাপিত হয়, এর কাউন্টারে আমরা কিন্তু একটা উত্থাপন করছি। কিন্তু আপনি দেখেন প্রযুক্তির কিছু সংকট তো আছে, এটা অস্বীকার। এই এআই একটা প্রযুক্তি। এখন যেই লোক ন্যূনতম আইটি সম্বন্ধে ধারণা নাই, সে এআই কি এটা কি বুঝবে? সে একটা ফেসবুকে একটা চমৎকার একটা কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিল, এটা সে কিভাবে আইডেন্টিফাই করবে? কারণ গ্রামের অশিক্ষিত অনেক লোক যারা এগুলো বোঝে না, তারা যদি ছবি দেখে, ছাপার অক্ষর দেখে, কারো কণ্ঠ দেখে, এটাকে মনে করে অনেকটা সত্য। না, এখন এই রিউমার স্ক্যানের যুগে আপনারা কেন করছেন না? আমরা তো চেষ্টা করছি উত্তর দেওয়ার, কিন্তু এখানে আমি মনে করি সরকারের একটা বিরাট দায়িত্ব আছে, বাংলাদেশের বিটিআরসির কিছু দায়িত্ব আছে, এবং কিছু আইডি থেকে এগুলি করা হয়, তাদের বিরুদ্ধে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে। অভিযোগ করেছেন? আমরা অনেক জায়গায় অভিযোগ করছি। আপনি দেখেন, আমরা আমাদের অনেক নেতাদের নামে যখন ফেক আপনার আইডি করা হচ্ছে, আমরা থানায় জিডি করছি, আমরা বলছি যে এটা কেউ আমাদেরকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। সুতরাং এইটা হলো একটা, ওই আমি যে বলছি না, বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে সাধারণ মানুষকে বিএনপিকে হেও করতে। কেন বিএনপির বিরুদ্ধে এই ন্যারেটিভ তাদের দাঁড় করতে হবে কেন? এই যে আজকে আজকে যদি জামাতের কথা আপনি বললেন, জামাতে ইসলাম আজকে আপনি দেখেন কত টাকা ইনভেস্ট করেছেন, আপনি দেখেন নানা নিউজে কিন্তু করেছে। এই যে আপনি দেখেন আজকে সরকারের ট্রেন সাধারণ মানুষের জন্য, আমরা দেখেছি, এই পত্রপত্রিকা দেখেছি, 3টি ট্রেন তারা ভাড়া করেছে, সেখানে 32 লক্ষ টাকা পেমেন্ট করেছে। এটা তো একটা নাগরিক হিসেবে তো ভাড়া নিতে পারে, কিন্তু আপনি যখন এটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, আজকে তো এই জনসমাজটা দিয়ে তাদের একটা শক্তি প্রদর্শন করতে চায়,
কিন্তু শক্তি তো আপনি শক্তি থাকলে শক্তি দেখাবেন না, শক্তি আপনাকে এটা ওয়ান কাইন্ড অফ থ্রেট আপনি দেখবেন যে আমরা কিন্তু আছি। কাকে থ্রেট করছে? এই যে যারা আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে, জনগণ যাদের পক্ষে আছে তাদেরকে। তার মানে আপনারা এটিকে থ্রেট হিসেবে নিচ্ছেন? অনেকটা তাই, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। বরং তারা আজকে দেখবেন যে বিএনপিকে দাওয়াত পর্যন্ত করেন, একটা সৌজন্যবোধ আছে। দীর্ঘদিন আপনি যে কথাটি বললেন, দীর্ঘদিন তাদের সাথে আমাদের জোটে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, একসময় নির্বাচনী জোটে তারা আমাদের সাথে ছিলেন। এবং আমাদের দেখেন 2018-তে রাতের ইলেকশন যখন হয়েছিল, কিন্তু এই জামাত কিন্তু ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন। আজকে ন্যূনতম বিএনপিকে দাওয়াত দেওয়ার মতো সৌজন্যতা পর্যন্ত। এই সম্পর্ক নষ্ট হলো কেন আপনাদের? এটা জামাতের কারণে। আপনাদের কোনো দোষ নাই? এখন আপনি বোঝেন জামাতের কিছু ভূমিকা আছে, যেমন 1971-এর স্বাধীনতা যুদ্ধকে তারা এখনো স্বীকার করেন। তো সেটি কি 2001-এ করেছিল, 18-তে করেছিল? সেইটা হলো আপনি দেখবেন যখন একটা ফেসিস্ট ক্ষমতায় থাকে, একটা দৈত্যকে সরানোর জন্য অনেক সময় কিন্তু ছোটখাটো অনেক মিত্রের সাথে সম্পর্ক করতে হয়। হাসিনা ছিলেন বাংলাদেশের দৈত্য, সেই দৈত্যকে আমরা সরানোর জন্য অনেক কিছু মিনিমাইজ করে আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, যার ছত্র ছায়া কিন্তু এই জামাতের মতো অনেক সংগঠন সেদিন এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তার মানে এরকম এক ধরনের কলঙ্কযুক্ত একটি রাজনৈতিক দলকেও আপনারা জেনে শুনে না। এখন আমি একটা বলি, এখন আপনি একটা কথা বলবেন, আপনার যখন কোথাও আপনার বাসায় যদি ডাকাত পড়ে, আপনি যখন আমাদের দেশে কিন্তু একটা প্রচলিত মাইকে ঘোষণা দেয়, তখন বলে যে আর মানে যে চোর, গুন্ডা, বদমাইশ, আপনি এই ডাকাতরে প্রতিরোধ করতে আসবেন। অর্থাৎ আগে আপনার মূল টার্গেটটা হলো এই দস্যুটাকে আমি কমন এনিমির বিরুদ্ধে আপনারা দাঁড়ানো, তারপর আপনি আইডেন্টিফাই করবেন কার আদর্শ কি, তার কি রোল প্লে করছে। তারপর কারণ এখন বাংলাদেশের যেই বিশ্লেষণটাই কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে। আমরা তো আমার কাছে জামাতকে আমরা বলি, হ্যাঁ জামাত যদি বাংলাদেশের জনমানুষের রায় চায় তাহলে 71-এর কারণে তাদের দুঃখ প্রকাশ করতে হবে, তাদের ক্ষমা চাইতে হবে। কিন্তু জামাত কি আজ পর্যন্ত সেটা চেয়েছে? 2001-এ কি চেয়েছিল যখন ক্যাবিনেট গঠন করলেন? না, এখন ওই সময় আপনি দেখবেন একটা নির্বাচনী জোট হয়েছিল। আমরা তো জামাতের আদর্শকে আমরা কখনো সাপোর্ট করিনি, না কোন নীতির কোনো জোট হয়নি। এটা জামাতের পক্ষ থেকে তো এখন ভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যে এখন আপনাদের আর তাদের দরকার নেই দেখে তাদের নানা দোষ আপনারা সামনে ঠেলে দিচ্ছেন। তা না, আজকে আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের দিকে আমরা চলে যাচ্ছি। এই আপনি বলছেন যে সংস্কারের, আমরা তো লক্ষ্য করছি যে যাতে বাংলাদেশের এই গণতান্ত্রিক যে কাঠামোটা আমরা এখন তৈরি করতে চাই, সেটা যেন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে জন্মগ্রহণ না করে, যার কারণে জনরায়ের মাধ্যমে আগামী দিনে যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, যার জন্য আপনি দেখেন। কিন্তু জামাত সহ অনেক দল বলছে আপনারা সরকারে যাবার আগেই এক ধরনের ফ্যাসিস্ট মানসিকতা। না, এটা আপনি কোথাও আজ পর্যন্ত দেখতে পাচ্ছেন? এই যে আমি একটা কথা, তাদের অভিযোগ আমি করেন বিএনপি এমন একটা রাজনৈতিক দল, বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে যদি আমাকে একটু আপনার সময় দেন, আমি একেবারে ক্যাটাগরি দেখাতে পারবো। বিএনপি তার আদর্শ, নীতি, দলের অবস্থানকে পরিবর্তন করে ঐক্যের জন্য জনগণের পক্ষে রাখে। আপনি একটা দেখে, আপনি জানেন বিএনপির জন্ম হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের কাঠামো, অর্থাৎ বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাস করে। কিন্তু আপনি দেখবেন এরশাদ বিরোধী আন্দোলনে যখন হয়েছিল, তখন কিন্তু সবার একটা দাবি ছিল সকল জোটের 3 দলের যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাব। বিএনপি কিন্তু তার নিজের সে প্রেসিডেন্ট শাসিত গভর্নমেন্ট ব্যবস্থাকে পাশ কাটিয়ে সেদিন কিন্তু গণরায়কে শ্রদ্ধা করে সে সংসদীয় পার্লামেন্টের আইন পাশ করে সংসদে সেটা বাস্তবায়ন করেছে। এটা বিএনপির স্যাক্রিফাইস, কি বলবেন? আবার এখন দেখেন আপনি, আজকে বিএনপি এই যে সংস্কার প্রস্তাবে, বিএনপি যাতে আগামী দিনে কোনো স্বৈরাচার তৈরি না হয়, জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠা, তার জন্য বিএনপি কি বলেছে? আজকে আমি বেগম খালেদা জিয়ার আপনি বক্তব্য দেখেন, বলছে আমি জনগণের মালিকানা আমি তার কাছে ফিরিয়ে দিতে চাই। মালিকানা কি? অর্থাৎ জনরায়, জনগণের ভোটিং পাওয়ার, সে ভোটিং পাওয়ারটা আমি ফিরিয়ে দিতে চাই। মোশাররফ ভাই, আর সেইটা বাস্তবায়ন আপনারা বলছেন যাতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম না হয়, সেই জন্য আপনারা সর্বোচ্চ ছাড় দিচ্ছেন, কিন্তু অনেকে মনে করছে আপনারাই ফ্যাসিস্ট হয়ে গেছেন। না, এটা কোনোভাবে ঠিক। এটাও কি রিটরিক? হ্যাঁ, এটা অবশ্যই রিটরিক, এটাও আরেকটা প্রোপাগান্ডা। কারণ আমি একটা কথা বলি, এই যে আপনি দেখেন, এই যে আপনি বলছেন পিআর, আপনি দেখেন পিআর কারা চায়? যাদের জনসমর্থন আমরা এখন মনে করি খুব একটা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয় না, যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে অথবা বিজয়ী হওয়ার মতো তাদের সেই সক্ষমতা আছে। তো তাহলে তারা কেন চায়? এখন ধরেন বিএনপি তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য। কিন্তু বড় দল হিসেবে আপনি বললেন যে অনেক বেশি স্যাক্রিফাইস করেছেন, তা আপনারা এটি মানলে আপনাদের দোষ কি? মানে কি এত লস? না, পিআর এর আপনার কিছু সংকট আছে, সেটাকে আপনাকে দেখতে হবে। যেমন আমাদের সেটা কি জনগণের সংকট না
রাজনৈতিক শক্তি পদ্ধতিগত সংকট। আমি একটা কথা বলি, এটা সংকটটা এই কারণে আমাদের দেশে আপনি বুঝতে হবে আমাদের দেশে আর্থসামাজিক কালচারটা কি, মানুষের মনোজগতে কি বিরাজ করছে। মানুষ দেখতে চায় আমি কাকে ভোট দেবো, মানে একেবারে প্রত্যক্ষ নেতা নির্বাচন, আমি প্রত্যক্ষভাবে আমার কে নেতা হবে আমি তাকে চাই, মানে একেবারে ব্যক্তিকে সে কি কমিটমেন্ট করে আমি সেটা দেখতে চাই, মূল্যায়ন করতে চাই, আমি সে আমার জন্য আগামী দিনে কি করবে এটা আমি দেখতে চাই। কিন্তু পিআর পদ্ধতিতে কি হবে? পিআর পদ্ধতিতে আপনাকে ব্যক্তিকে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি ভোট দেবেন দলকে। এখন দল, আমি তো চাই আমার যিনি সংসদ সদস্য উনি আমার এরিয়ার লোক হোক, যাতে আমি তার সাথে গিয়ে কথা বলতে পারি, সে আমার সংকটটা মোকাবেলা করে, সে আমার জন্য যে কমিটমেন্ট করেছে সেগুলি বাস্তবায়ন করে। কিন্তু পিআর সিস্টেমে দেখবেন দল তার নেতাদেরকে মনোনয়ন দেবে। এখন আমার বাড়ি পটুয়াখালী, এখন দেখা যাচ্ছে আমার এখানে যাকে এমপি আমি পেতেও পারি নাও পেতে পারি, কারণ আমি ডাইরেক্ট ভোট দেওয়ার তো আমার কোনো ক্ষমতা নেই। আমার পিআর পদ্ধতি হবে, ধরেন বিএনপি ধরেন আপনি মনে করেন 50% ভোট পেল, ধরেন মনে করেন, তাইলে 350 150 সিট সে পাবে। 150 সিট তো আমার 300, কিন্তু আমি যদি ডাইরেক্ট ভোট দেওয়ার আমার সক্ষমতা অর্জন করি, আমার তো রেকর্ড আছে বিএনপি 210 সিটও পেয়েছে, বিএনপি 198 সিটও পেয়েছে। তাইলে আমি আমার যেই নেতা সেই নেতাকে দিয়ে আগামী দিনে আমি কমি। আর বাংলাদেশে আপনি দেখবেন, আপনি বলতে চাচ্ছেন যে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ কমে, যার জন্য কিন্তু এখন একটা প্রশ্ন উঠছে যে আপনি ভোট দেবেন নোয়াখালী, এমপি হবে পটুয়াখালী। তো এই যে সংকট, এই সংকটটাকে বেরিয়ে আসার জন্য পিআর পদ্ধতি বিএনপি সমাধান করতে পারে। বাস্তবতা যখন কিন্তু আমরা কিন্তু আবার বলেছি, আমরা কিন্তু আরেকটা কথা বলেছি আপনার, ওই যেটা আগে সিটের ভিত্তিতে যারা বিজয়ী হয় তাদের পার্সেন্টেজ অনুসারে, সেটার ব্যাপার তো বিরোধিতা করছে না। আজকে যদি মনে করেন সংসদে যেমন মহিলা আসনে আপনি বাংলাদেশে অনেকে দাবি করছে, এই দাবিগুলো বাস্তবতার নিরিখে এটা মানা যায় না। আপনি বলেন 300 সিটে আপনি 300 এমপি ইলেকশন করলেন, তার সিট নির্দিষ্ট, সে কি কাজ করবে নির্দিষ্ট, সবই নির্দিষ্ট। এখন মহিলা যদি আপনি ধরেন, আমরা এবার প্রস্তাবনা আছে 50 থেকে 100 বাড়ানো হবে, মহিলার সিটটা কি হবে? 3 জনে একজন এমপি হবে, তাইলে নিয়ম অনুযায়ী 3 সিট একজন হয়। তো 3 সিটে যদি একজন এমপি হয়, তাইলে তার আর্থিক সঙ্গতি কোথায়? একটা আমাদের নারীদের নানা সীমাবদ্ধতা থাকে, সে কি 3টা সিটে তার ইলেকশন করে, ধরলাম যে কোনো কারণে সে করে ফেললো, মানে সরাসরি ভোটে নির্বাচিত হলো না করলো, তার পাওয়ারটা কি হবে? তাহলে 1 সিটের যে পাওয়ার হবে আর 3 সিটের পাওয়ার এক হবে, মানে তার বাই প্রটোকল তো উপরে উঠে যাবে এক। তারপর তার ফাংশন কি হবে? আপনি তো ওখানে কিন্তু আরো 3 জন এমপি আছে, তার সাথে তার কি আপনার একটা পারস্পরিক সংঘর্ষ হবে? প্রতিদিনই তো মারামারি। এই বাস্তবতার নিরিখে এই জিনিসগুলি আমাদের মূল্যায়ন করতে হবে। মোশাররফ ভাই, রাজনৈতিক দলগুলোর সাথে যখন সম্পর্ক এরকম, আপনি বললেন যে আজকে জামাতের প্রোগ্রামে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, দীর্ঘদিনের মিত্র শক্তি আপনারা এবি পার্টিকে দাওয়াত দেওয়া হয়নি, এনসিপি আপনাদের বিরুদ্ধে নানান সময় নানান কথা বলছে, আপনারা এনসিপির বিরুদ্ধে বলছেন, আপনারা জামাতের বিরুদ্ধে বলছেন, পরস্পরের বিরুদ্ধে একেবারে মুখোমুখি অবস্থানে চুলোচুলি দশা। তো এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবার যে পরিবেশ, যে পরিস্থিতি জানিয়ে আশঙ্কা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, সেই পরিবেশ তো আসলে নেই। আপনার কাছে কি মনে হয় তাহলে পরিবেশ নাই? নির্বাচন কি আদৌ হওয়ার সম্ভাবনা দেখেন? আপনি বাংলাদেশে আপনার দলের অনেক দায়িত্বশীল নেতা কিন্তু আমি বলি শোনেন, ষড়যন্ত্র তো সবাই করে না, ষড়যন্ত্র কিছু লোক করে। আপনার নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সারা এই বাংলা বীরের ঈর্ষা ছিল না? মীর জাফর, রায়দুল্লাহ মতো গুটি কয়েক লোক সেদিন ষড়যন্ত্র করে কিন্তু সে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়েছে। তো ষড়যন্ত্র কিন্তু করতে বেশি লোক লাগে না, অল্প লোক আছে। কিন্তু বিএনপি, যে আপনি বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন, তারা কি, তাদের সেন্টিমেন্টটা, তাদের কি আকাঙ্ক্ষা, তারা চায় নির্বাচন ভোট দিতে চায়। যেমন আমাদের যে তরুণ, একটা কথা আমরা প্রায় বলি, ধরেন 18 বছর বয়স হলে সে ভোটার হয়। যেই তরুণ 18 বছর আর হাসিনার 15 বছর, কত 33 বছর যেই যুবক বা যুবতীর বয়স, তারা কিন্তু ভোট কি এটা জানে না। মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার মতো 33 কেটে গেল, আমি ভোট দিতে পারি নাই, আমি আর কত। সুতরাং সেই ছিল তো আকাঙ্ক্ষা, আমি ভোটটা দেবো, আমি আমার নেতা নির্বাচন করব। আপনি সেই জায়গা থেকে বঞ্চিত করবেন, এটা তো কোনোভাবে হতে পারে না। যার জন্য যারা এই ষড়যন্ত্রগুলি করে, আমার মনে হয় গণ আকাঙ্ক্ষার কাছে তাদের পরাজয় নিশ্চিত। কিন্তু আপনারা রাজনৈতিক শক্তিগুলো এরকম চুলোচুলি করে, এখন আমি সেই দায় সরকারকে নিতে হচ্ছে না, সেই দায় তো তার ঘাড়ের উপরে। এখানে আমি একটু বলি, আপনি এনসিপির কথা বললেন না? জি।
একটা আপনাকে ইলেকশন করতে হলে জনগণের কাছে যেতে হলে রাষ্ট্রের কাঠামোগত তো কিছু নিয়ম কানুন আপনাকে মানতে হবে। নাম্বার 1, আপনাকে নিবন্ধন পেতে হবে, আপনাকে দলের একটা দর্শন থাকতে হবে, আপনি কি দর্শন নিয়ে আইডিওলজি এন্ড ফিলোসফি থাকতে হবে, আপনার ম্যানিফেস্টো কি হবে, আপনি আগামী দিনে কি করতে চান দেশের জন্য, ঘোষণা কি আপনার। আজকে দেখেন এনসিবির নিবন্ধন নাই, দর্শন নাই, তার কোনো ঘোষণা নাই। সে তারপরে নির্বাচন কমিশনে সে তার নিবন্ধন জমা দিয়েছিল, নির্বাচন কমিশন বলেছে সে কোনো শর্ত পূরণ করে নাই। এখন এনসিবি তো চাইবে যে নির্বাচন না হোক, এটা তো এনসিবির স্বাভাবিক। কিন্তু আপনারা তো চান এনসিপি নির্বাচনে অংশ নিক, আসুক, আমরা অবশ্যই চাই। এক না, তাহলে আপনাকে তো ন্যূনতম গণতান্ত্রিক নর্মস ভ্যালুস এই জিনিসগুলো আপনাকে মেকআপ করতে হবে। যে আমাদের অবস্থা দেখেন, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর 7 মাস তাদের এই বন্ধ করে রেখেছিল নিবন্ধন, এবং তারা মনে করছে যে দীর্ঘদিন আমাদের রাজনীতি আমরা করতে পারিনি, সুতরাং আমাদের একটু সময় দরকার। এখন ব্যক্তি সংকটকে যদি আপনি জাতীয় সংকটে রূপান্তরিত করতে চান, আর এদিকে আপনাদের যে জনভিত এবং জনপ্রিয়তা, তাতে আপনারা চাচ্ছেন যে এত লিঙ্গার কেন আমরা ক্ষমতা। না না, আমরা এই অভিযোগটা আমাদের বিরুদ্ধে একটা চরম, আমি মনে করি একটা বিএনপির প্রতি চরম নিষ্ঠুরতা। তাহলে বাস্তবতা কি? আমরা তো দেখেন আওয়ামী লীগের আমলে আমরা বলেছি, আপনি দেখেন বিএনপির বক্তব্যগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আমরা বলছি কি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যাতে জনগণ ভোট দিতে পারে। হাসিনার আমলা সরকারের কিন্তু সেই পরিবেশ সৃষ্টির জন্য এবং সেই নির্বাচনটি দেবার জন্য আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু রাজনৈতিক শক্তিগুলো যদি এমন চুলোচুলি করতে থাকে, সরকার কি শেষ পর্যন্ত সেই কাজে সফল হবে? না, সরকারের নির্বাচন দিতে সরকার কি দরকার? আমি একটা কথা প্রায় বলি, আপনার এই সরকারের প্রতি আমাদের যে নানা কথা আমরা বলি, আপনি দেখেন আমি আমাদের জীবন দশায় কিন্তু আমরা 3-4টা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি। 91-এ সব কয়টি কেয়ারটেকার দেখেছি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে দিয়ে গেছে। তখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এত ধ্বংসপ্রাপ্ত ছিল না, এত প্রতিষ্ঠান। এরশাদের মতো একটা স্বৈরাচার 9 বছর ক্ষমতা, কিন্তু এরশাদ এত ক্ষতি করেছিল, সেটা সেখান থেকে ওই প্রশাসন দিয়ে ওই কাঠামো দিয়ে কিন্তু বিচারপতি সেখানে কোনো চেঞ্জ করে নাই। কারণটা কি? বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের একটাই কমিটমেন্ট ছিল, আমি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আপনি বাংলাদেশের মানুষকে মেসেজ দেন, এই ইউনুস সাহেব দেব যে আমি একটা অবাধ সুস্থ নির্বাচন। বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, তার অধিকার প্রতিষ্ঠার পক্ষে। আমি এখন যে কাঠামো যাই থাকুক না কেন, এখনো যদি সরকার চায় অবাধ সুস্থ নির্বাচন করা বাংলাদেশ সম্ভব। জি মোশাররফ ভাই, আমরা শেষ করব, আমরা শেষ দিকে অনুষ্ঠানের। তার মানে জামাত ইসলামীর আজকের যে সমাবেশের মাধ্যমে আপনার ভাষায় এটি এক ধরনের থ্রেট এবং আপনারা সেটি থ্রেট মনে করেছেন, বাট একেবারেই ছোট করে বলবেন যে সমাধানের পথ কি? তাহলে সমাধানের পথ হলো এই যে ঐক্যমত্য কমিশনের যেই প্রস্তাবনাগুলো দ্রুত জনস্বার্থে, যেগুলি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক কাঠামো নির্মাণের জন্য সেগুলি মেনে নিয়ে রাজনৈতিক দলগুলির উচিত, কারণ সবাই ঐক্যমত হবে না, তাহলে তো আমরা বাকশাল হয়ে যাবে অথবা ওয়ান পার্টি হয়ে যাবে। তাদের উচিত আগামী যে নির্বাচনটা হবে তাদের ম্যানিফেস্টোতে সংযুক্ত করা। যেমন যদি মনে করে যে পিআর পদ্ধতি তাদের জন্য ফিট, তারা জনগণকে আহ্বান জানাবে আপনারা আমাদেরকে রায় দেন, আমরা যদি নির্বাচিত হতে পারি আগামী দিনে পিআর পদ্ধতি পরিবর্তন করব। আর এনসিপি যদি মনে করে যে না আমরা এই করতে চাই, তাদের ম্যানিফেস্টোতে রাখবে আমরা সংবিধান নতুন করে লিখব, আমরা সেকেন্ড রিপাবলিক করব, আমরা গণপরিষদ নির্বাচন দেব। এইগুলি দিয়ে জনগণ কার পক্ষে আছে আপনি দেখেন, সেই গণরায়টাকে শ্রদ্ধা করা উচিত। তার মানে আগামী নির্বাচনের মাধ্যমে আপনার বক্তব্য হচ্ছে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের মিশন ভীষণ ফিউচারে কি হবে সেই রায়টা নেওয়া উচিত। হ্যাঁ, এবং রায় নিয়ে পরবর্তী 5 বছর সেই অনুযায়ী কাজ করে এর পরের নির্বাচনে তারা তাদের এই মানে এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। অবশ্যই। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনার মনে আছে বেগম খালেদা জিয়া যখন 2001-এ নির্বাচন করলেন, তখন উনি কিন্তু বলেছিলেন আমাকে যদি আপনার নির্বাচিত হন আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করব। করেছে। আমাকে যদি নির্বাচিত করেন আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করব। করেছেন। জনগণ রায় দিয়েছে, বেগম খালেদা জিয়া করেছে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলি জনগণের কাছে যাওয়া উচিত, জনরায় নিয়ে এসে তাদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা উচিত। ধন্যবাদ মোশাররফ ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে সন্দেহ সংশয় থাকবে, গণতন্ত্রে বিরোধিতা থাকবে এবং রেটরিকও থাকবে, তারপরেও আমাদের সমাধানে পৌঁছতে হবে বাংলাদেশের স্বার্থে, কারণ সবার আগে তো এই বাংলাদেশ। প্রিয় দর্শক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।